আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নুরুল্লাহ সালেহ মাবরুর। আজকের ক্লাসে আমরা মানব দেহের যে কঙ্কাল তন্ত্র সেই কঙ্কাল তন্ত্র নিয়ে আলোচনা করব। দেখো, মানব কঙ্কাল তন্ত্র অর্থাৎ আমাদের দেহের মধ্যে যে কঙ্কালটা রয়েছে, অর্থাৎ আমাদের দেহ থেকে পেশি, তারপর রক্ত সমস্ত কিছু বাদ দিলে শুধুমাত্র শুধুমাত্র মেইন গাঠনিক যে অংশটা বাকি থাকে, অর্থাৎ যে অস্থি অস্থি বা হাড়, অস্থি বা হাড়, এই যে অস্থি বা হাড়ের যে গঠনটা, সেই গঠনটা নিয়ে আসলে মানব কঙ্কাল তন্ত্র এই পুরো। অর্থাৎ আমাদের যে মানব কঙ্কাল তন্ত্র, এই মানব কঙ্কাল তন্ত্রের মধ্যে মোট কয়টি অস্থি থাকে? মোট অস্থির সংখ্যা হচ্ছে 206টি। মোট অস্থির সংখ্যা হচ্ছে 206টি। আমি জানি মানবদেহের অস্থি কয়টা বা মানবদেহের হাড় কয়টা? 206টা। এখন এই 206টা যে অস্থি, এই 206টা অস্থির মধ্যে কিন্তু প্রথমে জন্মের পর কিন্তু আমাদের মধ্যে, অর্থাৎ পরিণত বয়স হওয়ার আগে কিন্তু আমাদের মধ্যে 206টা অস্থি ছিল না। আমাদের মধ্যে তখন জন্মের পর আমাদের অস্থির সংখ্যা ছিল 300টি। অর্থাৎ জন্মের পর আমাদের অস্থি ছিল 300টা। ওই 300টা অস্থি পরিণত বয়সে পরিণত বয়সে পরিণত বয়সে আস্তে আস্তে একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে 206টা অস্থিতে পরিণত হয়। এগুলো আমরা আসলে বুঝবো যখন আমরা আরো ডিপলি পড়াশোনা করব, তখন আমরা এই বিষয়টা বুঝতে পারবো। তার মানে এই 206টা অস্থি কিন্তু প্রাপ্তবয়স্ক মানুষের দেহে দেখা যায়। প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে এই 206টা অস্থি দেখা যায়। এই প্রাপ্তবয়স্ক মানুষের 206টা অস্থি নিয়ে আমরা মূলত পড়াশোনা করব। আমরা শিশু অবস্থায় বা ভ্রূণ অবস্থায়, অর্থাৎ জন্মের পর প্রাপ্তবয়স্ক হওয়ার আগে এই যে 206টা অস্থি না, থেকে যে 300টা অস্থি, সেই 300টা অস্থি নিয়ে কিন্তু আমরা পড়াশোনা করব না। যেহেতু প্রাপ্তবয়স্কটাকেই স্ট্যান্ডার্ড মানের বয়স হিসেবে ধরা হয়, সেহেতু এই অস্থি সংখ্যাটাকেই স্ট্যান্ডার্ড মানের অস্থি সংখ্যা হিসেবে আমরা ধরে 206টা অস্থি নিয়ে আমরা মানব কঙ্কালতন্ত্রের মধ্যে যে আলোচনা, সেই আলোচনাগুলো করব। এখন দেখো, এই মানব কঙ্কাল তন্ত্রকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল, আর একটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কাল কয়টি? 80টি। এবং উপাঙ্গীয় কঙ্কাল কয়টি? 126টি। অর্থাৎ 206টা অস্থিকে যদি আমি দুই ভাগে ভাগ করি, তাহলে একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল, আর একটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কাল 80টি এবং উপাঙ্গীয় কঙ্কাল 126টি। এবার আসো, অক্ষীয় কঙ্কালের মধ্যে তিন প্রকার কঙ্কাল বিদ্যমান। একটা হচ্ছে করটি, মেরুদণ্ড, বক্ষপিঞ্জর। করটি, মেরুদণ্ড, বক্ষপিঞ্জর। করটি মানে হচ্ছে এই যে আমার এই যে গলার উপর থেকে শুরু করে এই যে পুরো মাথা, মুখমণ্ডল থেকে শুরু করে পুরো যে মাথার যে অংশটা, এই পুরোটাকে বলা হয় করটি। অর্থাৎ গলা থেকে শুরু করে একেবারে উপরের মাথা পর্যন্ত যে অংশটা, এই পুরোটাকে বলা হয় করটি। এই করটির মধ্যে অস্থির সংখ্যা কয়টা? 29টা। করটির মধ্যে অস্থির সংখ্যা 29টা। 29 বা 29টি অস্থি রয়েছে করটির মধ্যে। এরপর আসো মেরুদণ্ড, অর্থাৎ এই যে গলার এই জায়গা থেকে শুরু করে একদম আমাদের পেছন পর্যন্ত যে লম্বা একটা কশেরুকার মতো, যে একটা দণ্ডের মতো যে অংশ, সেটাকে বলা হয় মেরুদণ্ড। সেই মেরুদণ্ডের মধ্যে অস্থির সংখ্যা কয়টা? 26টা। এরপর আসো বক্ষপিঞ্জর, অর্থাৎ বুকের খাঁচা। অর্থাৎ আমাদের যে বুকের মধ্যে একটা খাঁচার আকৃতি, তোমরা কঙ্কাল দেখলে বুঝবা যে একটা খাঁচার মতো একটা যে অংশ আছে, সেটা হচ্ছে বক্ষপিঞ্জর বা বুকের খাঁচা, অর্থাৎ থোরাসিক কেজ বলা হয়। থোরাসিক কেজ, সেখানের মধ্যে অস্থির সংখ্যা কয়টা? 25টা। এরপর আসো, এই যে উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে আমরা যে 126টা বললাম, সেখানের মধ্যে বক্ষ অস্থি চক্র, অর্থাৎ আমাদের যে বক্ষ অঞ্চলটা রয়েছে, এই বক্ষ অঞ্চলের মধ্যে তোমরা যদি কঙ্কালটা দেখো, বইয়ের মধ্যে চিত্র আছে, প্রথম পৃষ্ঠার মধ্যে কিন্তু চিত্র রয়েছে। সেই চিত্রের মধ্যে যদি তুমি একটু খেয়াল করো, এই চিত্রের মধ্যে যদি তুমি খেয়াল করো, তাহলে তাহলে এই যে মাঝখানের অংশটা ছাড়া, এই যে মাঝখানের বুকের যে খাঁচা, সেই বুকের খাঁচা ছাড়া এদিকে হাতের এই পাশে শোল্ডার এবং এই পাশের যে শোল্ডার, এই শোল্ডারের দিকে দুইটা করে অস্থি রয়েছে দুই পাশে। এদিকে একটা,
এদিকে দুইটা অস্থি এবং এদিকে দুইটা অস্থি রয়েছে, অর্থাৎ বক্ষ অস্থি চক্র। এগুলাকে বলা হয় বক্ষ অস্থি চক্র। বক্ষ অস্থি চক্র হচ্ছে চারটা। এরপরে বাহু, বাহু মানে হচ্ছে এই যে হাতটা, এই পুরো হাতটাকে বলা হয় বাহু। এই হাতের একটা বাহু এবং এই হাতের একটা বাহু মিলে মোট 60টা অস্থি রয়েছে। এরপরে শ্রোণী অস্থি চক্র। শ্রোণী অস্থি চক্র বলতে আমাদের যে কোমর রয়েছে সেই কোমরের মধ্যে যে অস্থি, সেই অস্থিটা হচ্ছে শ্রোণী অস্থি চক্র, যেটা হয়ে থাকে দুইটা। এরপরে আমাদের যে পা, পুরো পার মধ্যে কি অস্থি অস্থি রয়েছে মোট 60টা, 30টা 30টা করে মোট 60টা। এখন আসো, এই যে এটা হচ্ছে আমাদের মূল চার্ট, মেইন যে একটা চার্ট। এখানের মধ্যে মানব কঙ্কাল তন্ত্রের মধ্যে অক্ষীয় কঙ্কালে 80টা, উপাঙ্গীয় কঙ্কালে 126টা। এই যে উপাঙ্গীয় কঙ্কালকে 4 ভাগে ভাগ করা, একটা হচ্ছে বক্ষ অস্থি চক্র, বাহু, শ্রোণী অস্থি চক্র এবং পা। আর এখানে অক্ষীয় কঙ্কালের মধ্যে 3 ভাগে ভাগ করা হয়, করোটি, মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জর। এগুলোর মধ্যে দেখো 29, 26 এবং 25, তুমি যদি ক্যালকুলেটরে দাও তাহলে তোমার এই সংখ্যাটা চলে আসবে 80। আর এখানে 60 এবং 60 মিলে 120 এবং বাকি 4 এবং 2 মিলে 6, অর্থাৎ 126টা অস্থি। বাকি 80টা হচ্ছে এগুলা। এখন আমরা একের পর এক করোটি থেকে শুরু করে একেবারে পা পর্যন্ত প্রত্যেকটা অংশের আলাদা আলাদা ভাবে বিস্তারিত বর্ণনা তোমাদের সামনে তুলে ধরব। প্রথমে আসো করোটি। করোটি বা মাথার খুলি বা স্কাল যেটা বলা হয়। এই করোটির মধ্যে মূলত কয় ধরনের পার্ট রয়েছে? করোটি, প্রথমে আমাদের যে পার্টটা সেটা হচ্ছে করোটি। করোটি করোটির মধ্যে মূলত 4টা অংশ রয়েছে, একটা হচ্ছে করোটিকা, একটা হচ্ছে করোটিকা, আর একটা হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি, মুখমণ্ডলীয় অস্থি, আর একটা হচ্ছে কর্ণাস্থি, আর একটা হচ্ছে হাইওয়েড অস্থি, হাইওয়েড অস্থি। এই যে এখানের মধ্যে যে আমরা বললাম, এখানের আলোচনার মধ্যে করোটিকার মধ্যে অস্থি রয়েছে 8টা, মুখমণ্ডলীয় অস্থি 14টা, কর্ণাস্থি 6টা এবং হাইওয়েড অস্থি 1টা। 8 + 14 সমান কত? 8 + 14 সমান 22, 22 এর সাথে 6 28 এবং এরপর আরো একটা, সেটা হচ্ছে 29। তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো। এই যে 29টার মধ্যে এই 4 ভাগে ভাগ করা যায়। সেই 4 ভাগের মধ্যে আমি যদি সর্বপ্রথম করোটিকা নিয়ে কথা বলি, করোটিকা। প্রথমে আসো আমরা করোটিকা নিয়ে কথা বলবো। করোটিকা, করোটিকা, করোটিকা বা মাথার খুলি। তোমরা বইয়ের চিত্রের মধ্যে দেখলেই বুঝতে পারবা, বইয়ের চিত্রের মধ্যে দেখলেই বুঝতে পারবা করোটিকা বা মাথার খুলি অর্থাৎ আমাদের যে মুখমণ্ডল, এই মুখমণ্ডলের অংশটা ছাড়া শুধুমাত্র এই মাথার যে অংশটা, এই মাথার যে অংশটা, মাথার যে খুলি, সেটাকে বলা হয় করোটিকা। করোটি মানে হচ্ছে মুখমণ্ডল সহ পুরো অংশটা, মাথার পুরো অংশটা। আর করোটিকা মানে হচ্ছে মুখমণ্ডল ছাড়া এই যে শুধুমাত্র উপরের যে অংশ, সেটা হচ্ছে করোটিকা। করোটিকার মধ্যে অস্থি কয়টা? 8টা। আর করোটির মধ্যে অস্থি হচ্ছে 29টা। এই জিনিসটা একটু খেয়াল করতে হবে আমাদের। করোটির ইংলিশ হচ্ছে স্কাল, করোটির ইংলিশ হচ্ছে স্কাল, করোটির ইংলিশ স্কাল। আর করোটিকার ইংলিশ হচ্ছে ক্রেনিয়াম, করোটিকার ইংলিশ হচ্ছে ক্রেনিয়াম, ক্রেনিয়াম। মাথার খুলি বলা হয় করোটিকাকে, করোটিকে কিন্তু মাথার খুলি বলা হয় না, মাথার খুলি বলা হয় করোটিকাকে, কারণ করোটিকার মাধ্যমে মাথাকে প্রকাশ করা হয়, মুখমণ্ডলকে প্রকাশ করা হয় না। ওই মাথার খুলিটা
শুধুমাত্র মাথাকেই প্রকাশ করা হয়, ওই মাথার খুলিটাকেই বলা হয় করোটিক। শুধুমাত্র মাথার যে অংশটা, শুধুমাত্র মাথার যে অংশটা, এটাকে বলা হয় করোটিকা। এই করোটিকার মধ্যে অস্থির সংখ্যা কয়টা? 8টা। তাহলে কি কি আছে এখানে? আমরা যদি বলি ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড, এথময়েড, স্ফেনয়েড, এথময়েড। এই যে ফ্রন্টাল, এই ফ্রন্টালের অস্থির সংখ্যা কয়টা? ফ্রন্টাল অস্থির সংখ্যা হচ্ছে একটা। প্যারাইটাল কয়টা? প্যারাইটাল হচ্ছে 2টা। টেম্পোরাল কয়টা? টেম্পোরাল হচ্ছে 2টা। অক্সিপিটাল কয়টা? অক্সিপিটাল একটা। স্ফেনয়েড 2টা এবং এথময়েডও 2টা। দেখি এখন গণে দেখো তো, 1 2 3 4 5 6 6 7 8 9 10। সরি, স্ফেনয়েড এবং এথময়েড একটা করে হবে। স্ফেনয়েড এবং এথময়েড একটা করে হবে। এখন দেখো 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এই যে আমাদের মধ্যে এখানে মাথার খুলির সংখ্যা হচ্ছে 8টা, কিন্তু এখানের মধ্যে আমরা 6 ধরনের, 6 মাথার খুলির মধ্যে অস্থির সংখ্যা 8টা, কিন্তু এখানের মধ্যে আমরা 6 ধরনের অস্থি লিখছি। তার মানে মাথার খুলিতে কয় ধরনের অস্থি পাওয়া যায়? 6 ধরনের। এবং মাথার খুলিতে কয়টা অস্থি পাওয়া যায়? 8টা অস্থি পাওয়া যায়। দেখো, প্রথম ধরনের যেটা ফ্রন্টাল, সেই ফ্রন্টালের মধ্যে একটা। দ্বিতীয় ধরনের প্যারাইটালে 2টা, টেম্পোরালে 2টা, অক্সিপিটাল একটা, স্ফেনয়েড এথময়েড একটা। এখানের মধ্যে শুধুমাত্র প্যারাইটাল এবং টেম্পোরাল হচ্ছে জোড় অস্থি, বাকিগুলা বিজোড় অস্থি। ঠিক আছে? প্যারাইটাল এবং টেম্পোরাল হচ্ছে 2টা করে, বাকিগুলো একটা করে। জাস্ট এই জিনিসটা মনে রাখবা, প্যারাইটাল এবং টেম্পোরাল দুই পাশে 2টা করে, বাকিগুলো একটা করে। এখন দেখো, ফ্রন্টাল মানে হচ্ছে কপাল, ফ্রন্টাল মানে হচ্ছে ফ্রন্ট বা সামনে। এই যে কপালের মধ্যে যে অস্থিটা, সেটাকে বলা হয় ফ্রন্টাল। প্যারাইটাল মানে হচ্ছে পাশে, প্যারাইটাল মানে পাশে। কার পাশে? ফ্রন্টালের পাশে। এটাও যদি হয় ফ্রন্টাল, ফ্রন্টালের দুই পাশে হবে প্যারাইটাল। এখন দেখো টেম্পোরাল, টেম্পোরাল মানে হচ্ছে, টেম্পো শব্দের অর্থ হচ্ছে কান। টেম্পোরাল, যেখানে টেম্প শব্দ দেখতে পাবা, টেম্পোরাল বা টেম্পোনিক, সেখানে তোমরা বুঝতে পারবে যে এখানে কান সম্পর্কে বলা হয়েছে। তার মানে টেম্পোরাল মানে হচ্ছে কান, অর্থাৎ দুই পাশের যে কানের যে অস্থি, কানের দিকে যে অস্থি, অর্থাৎ প্যারাইটালের নিচে কানের দিকে করে যে অস্থি দুই পাশে, সেটাকে বলা হয় টেম্পোরাল। অক্সিপিটাল হচ্ছে পেছনের দিকের অস্থি, পেছনের দিকের অস্থি। আর স্ফেনয়েড এবং এথময়েড হচ্ছে এই যে চোখের দিকে করে, স্ফেনয়েড আছে এবং এথময়েড আছে পিছনে। অর্থাৎ চোখের পেছনে সরাসরি কিন্তু এখান থেকে দেখা যাবে না, তুমি যদি অ্যাঙ্গেল থেকে দেখো তাহলে এই যে চোখের পিছনের দিকে করে স্ফেনয়েড এবং এর নিচে এথময়েড। তো আশা করি এই জিনিসটা বোঝা গেছে। এখন এখানের মধ্যে যে কথাগুলো লিখতে হবে সেটা হচ্ছে, এখানে আমরা যেটা লিখবো ফ্রন্টালের ক্ষেত্রে, সেটা হচ্ছে কপাল গঠনকারী, কপাল গঠনকারী অস্থি, কপাল গঠনকারী। প্যারাইটাল ফ্রন্টালের দুই পাশে, ফ্রন্টালের দুই পাশে। দুই পাশে। আর টেম্পোরাল হচ্ছে কানের দুই পাশে, কানের দুপাশে। অক্সিপিটাল মাথার পেছনে, মাথার পেছনে। এখানের মধ্যে যে ইম্পর্টেন্ট কথা অক্সিপিটালের ক্ষেত্রে, অক্সিপিটালের ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট কথা, স্ফেনয়েড এথময়েড নিয়ে আসলে খুব বেশি একটা গুরুত্বপূর্ণ কথা নাই। তোমরা বইয়ের মধ্যে পড়লেই বুঝবা এটার অবস্থানটা কোথায়, জাস্ট এটুকুই। আমি শুধুমাত্র এখানে অক্সিপিটাল নিয়ে কিছু কথা বলবো, অক্সিপিটাল নিয়ে এখানে কিছু কথা লিখবো, যেটা আসলে খুব বেশি বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। অক্সিপিটাল, অক্সিপিটাল হচ্ছে আমাদের এই যে পেছনের অংশ, আমি যেটা বললাম মাথার পেছনে, মাথার পেছনের অংশ, মাথার পেছনে।
মাথার পেছনের অংশ। দ্বিতীয় কথা হচ্ছে ফোরামেন ম্যাগনাম নামক একটি বৃহৎ ছিদ্র থাকে। ফোরামেন ম্যাগনাম নামক ফোরামেন ম্যাগনাম বৃহৎ ছিদ্র থাকে। আচ্ছা, আমি শুধুমাত্র এই অক্সিপিটালটা আলাদা করে লিখতেছি, এগুলো একটু মুছে দিই, তারপর তোমরা বুঝতে পারবে বিষয়টা। অক্সিপিটালটা শুধুমাত্র আলাদা করে লিখবো। এরপর আমাদের করটিকার অংশটা শেষ, এরপর আমরা মুখমণ্ডলী অস্থিতে চলে যাব। অক্সিপিটালটা একটু আলাদা করে লিখি। অক্সিপিটাল, অক্সিপিটালের মধ্যে কি কথাবার্তা রয়েছে সেটা আমরা কি লিখব। মাথার পেছনের অংশ। ফোরামেন ম্যাগনাম নামক বৃহৎ ছিদ্র থাকে। ফোরামেন ম্যাগনাম নামক বৃহৎ আকৃতির ছিদ্র বিদ্যমান। বৃহৎ আকৃতির ছিদ্র বিদ্যমান। বৃহৎ ছিদ্র বিদ্যমান, যেখানের মধ্যে মস্তিষ্ক সুষমাকাণ্ডের সাথে যুক্ত থাকে। যেই ফোরামেন ম্যাগনামের সাথে মস্তিষ্ক সুষুষ্মাকাণ্ডের সাথে যুক্ত থাকে। সুষুষ্মা দেখো, এই যে আমাদের পেছনে, মাথার পেছনে তোমরা যদি একটা কঙ্কাল হাতে নাও, অর্থাৎ মাথার যে কঙ্কাল, সেখানের মধ্যে এই পিছনে একটা বড় বৃহৎ আকৃতির একটা ছিদ্র দেখতে পাবা। সেই বৃহৎ আকৃতির ছিদ্রের দিকে আমাদের যে মস্তিষ্ক রয়েছে, এই মস্তিষ্কের পর এই যে আমাদের যে কশেরুকা বা মেরুদণ্ড, এই মেরুদণ্ডের মাঝখানে কিন্তু সুষুষ্মাকাণ্ড অবস্থিত। সুষুষ্মাকাণ্ড অবস্থিত। এই যে এটা যদি হয় একটা মাথার খুলি, এবং এই জায়গার মধ্যে যদি সুষুষ্মাকাণ্ড অবস্থিত হয়, সুষুষ্মাকাণ্ড, এই যে মাথার খুলির সাথে সুষুষ্মাকাণ্ড যুক্ত হয় কোন জায়গায়? এই যে অক্সিপিটালের মধ্যে যে ফোরামেন ম্যাগনাম রয়েছে, অর্থাৎ মাথার খুলি, এই মাথার মধ্যে তো মস্তিষ্ক রয়েছে, এবং এদিক দিয়ে আমাদের যে ঘাড়ের দিকে সুষুষ্মাকাণ্ড আছে, ওই সুষুষ্মাকাণ্ডের সাথে মস্তিষ্ক সংযুক্ত হওয়ার যে জায়গাটা, এটাই হচ্ছে ফোরামেন ম্যাগনাম। এটাই হচ্ছে ফোরামেন ম্যাগনাম। আশা করি ওই ছিদ্রটা দিয়ে কিন্তু সুষুষ্মাকাণ্ড যায় এবং মস্তিষ্কের সাথে যুক্ত হয়ে সুষুষ্মাকাণ্ড একেবারে আমাদের পুরা যে কশেরুকা অর্থাৎ পুরা মেরুদণ্ড পর্যন্ত বিস্তৃত থাকে। তো আশা করি এই জিনিসটা বোঝা গেছে। মাথার পেছনের অংশ, ফোরামেন ম্যাগনাম নামক বৃহৎ ছিদ্র থাকে, যে ছিদ্রের মধ্যে মস্তিষ্ক এবং সুষুষ্মাকাণ্ড পরস্পর যুক্ত থাকে। তো আশা করি এই পড়াটা বোঝা গেছে। এরপর আমরা আসি করটিকার পর মুখমণ্ডলীয় অস্থি। মুখমণ্ডলীয় অস্থি। ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোমেটিক, নেজাল লেক্রিমাল, ইনফেরিয়র নেজাল কঙ্কা, ভোমার প্যালাটাইন।
প্যালাটাইন। দেখো এখানের মধ্যে যে বিষয়টা সেটা হচ্ছে শুধুমাত্র ম্যান্ডিবল এবং ভোমার ছাড়া বাকিরা সবাই জোড়স্থি। অর্থাৎ ম্যান্ডিবল এবং ভোমার হচ্ছে একটা করে, বাকিরা সবাই দুইটা করে। ম্যাক্সিলা দুইটা, জাইগোমেটিক দুইটা, নেজাল ল্যাক্রিমাল ইনফিরিয়র নেজাল কঙ্কা দুইটা করে এবং প্যালাটাইনও দুইটা করে। অর্থাৎ এখানে কয়টা হয়েছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, অর্থাৎ 14টা। আমরা যে বলছিলাম মুখমণ্ডলীয় অস্থি কয়টা, 14টা। এই যে 14টার হিসাব হচ্ছে এটা। অর্থাৎ 8 ধরনের, এই 8 ধরনের অস্থি মুখমণ্ডলের মধ্যে রয়েছে। কয়টা অস্থি রয়েছে, 14টা, 8 ধরনের। প্রথম ধরনের হচ্ছে ম্যাক্সিলা, তারপর ম্যান্ডিবল, জাইগোমেটিক, নেজাল ল্যাক্রিমাল ইনফিরিয়র নেজাল কঙ্কা, ভোমার, প্যালাটাইন। এখন দেখো আমরা শুরু থেকেই বর্ণনা করি আসলে কোনটা কি কেমন। প্রথমে দেখো ম্যাক্সিলা বলতে আমাদের যে দাঁতের উপরের অংশ রয়েছে সেটাকে বোঝানো হয় ম্যাক্সিলা, এবং নিম্ন যে দাঁতের যে অংশটা রয়েছে যে অস্থি, দাঁতের অর্থাৎ নিম্ন চোয়াল, নিচের যে চোয়ালটা রয়েছে, নিচের যে চোয়াল এটাকে বলা হয় ম্যান্ডিবল, এবং উপরের যে চোয়াল এটাকে বলা হয় ম্যাক্সিলা। ম্যান্ডিবল আর উপরেরটা হচ্ছে ম্যাক্সিলা। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি ম্যাক্সিলা মানে হচ্ছে ঊর্ধ্ব চোয়াল, ম্যান্ডিবল হচ্ছে নিম্ন চোয়াল। এরপর আসো জাইগোমেটিক, নেজাল ল্যাক্রিমাল, ইনফেরিয়র নেজাল কঙ্কা। এই যে চারটা বিষয়, এই চারটাই কিন্তু নাকের সাথে রিলেটেড। এখানের মধ্যে দেখো নেজাল শব্দ দুইবার আছে, বাকি দুইটার ক্ষেত্রে জাইগোমেটিক এবং ল্যাক্রিমাল শব্দ রয়েছে। অর্থাৎ জাইগোমেটিক, নেজাল, ল্যাক্রিমাল, ইনফেরিয়র নেজাল কঙ্কা। এখানের মধ্যে 4 নাম্বার এবং 6 নাম্বারের মধ্যে নেজাল শব্দটা রয়েছে। নেজাল বা নাক, নেজাল মানে কি, নাক, নেজাল মানে নাক, নেজাল মানে নাক, অর্থাৎ নাকের সাথে সম্পর্ক। তার মানে নেজাল অস্থি মানেই হচ্ছে নাকের অস্থি, নাকের পৃষ্ঠদেশে, নাকের পৃষ্ঠ অর্থাৎ নাকের উপরে সামনাসামনি বরাবর, নাক বরাবর যে অস্থিটা, এই যে এই জায়গার যে অস্থিটা নেজাল, এটাকে বলা হয় নেজাল অস্থি। নাকের পৃষ্ঠদেশে, নাকের পৃষ্ঠ বা সামনে, ঠিক আছে। আর ইনফেরিয়র নেজাল কঙ্কা মানে হচ্ছে, নাসা গহ্বরের দুই পাশে, দুপাশে। তার মানে প্রথম নেজাল যেটা সেটা হচ্ছে নাকের পৃষ্ঠদেশ, একদম নাকের এটা, এবং ইনফেরিয়র নেজাল কঙ্কাটা হচ্ছে নাসা গহ্বরের দুই পাশে। এই দুইটা গেল। এরপর আসো জাইগোমেটিক এবং ল্যাক্রিমাল, এই দুইটা বাকি আছে। জাইগোমেটিক এবং ল্যাক্রিমালটা কি, জাইগোমেটিক হচ্ছে নাকের প্রতিপার্শ্বের দিকে চক্ষুর নিচে, নাকের পাশে চোখের নিচে, নাকের পাশে চোখের নিচে, নাকের পাশে চোখের নিচে, সহজ কথা, চোখের নিচে। অর্থাৎ জাইগোমেটিক অস্থি কোথায়, নাকের পাশে এবং চোখের নিচে, অর্থাৎ অনেকটা এই জায়গার মধ্যে, নাকের দুই পাশে চোখের নিচে, এই জায়গার মধ্যে অনেকটা জাইগোমেটিক। বোঝা গেছে?
এরপর আসলে ল্যাক্রিমাল, এই ল্যাক্রিমাল অস্থিটা কোন জায়গায়? ল্যাক্রিমাল অস্থিটা হচ্ছে ন্যাসোল্যাক্রিমাল নালীপথ গঠনকারী অক্ষিকোটরের ল্যাক্রিমাল অংশের প্রাচীর গঠন করে। অর্থাৎ এটা অনেকটা অক্ষিকোটরের মধ্যে অবস্থিত, অর্থাৎ জাইগোমেটিকের পাশে বলতে পারো, অক্ষিকোটরের নিচে ন্যাসোল্যাক্রিমাল নালীপথ গঠন করে। ন্যাসোল্যাক্রিমাল নালীপথ গঠনকারী যে অক্ষিকোটরের পাশে, অক্ষিকোটরের নিচে অনেকটা, তাই না? অক্ষিকোটরের নিচে। তার মানে আমরা বুঝলাম ম্যাক্সিলা মানে হচ্ছে ঊর্ধ্ব চোয়াল, ম্যান্ডিবল মানে নিম্ন চোয়াল, জাইগোম্যাটিক, নেজাল, ল্যাক্রিমাল, ইনফেরিয়র নেজাল কঙ্কা, এই চারটাই কিন্তু মোটামুটি নাকের সাথে রিলেটেড, নাকের আশেপাশে বা নাকের মধ্যেই থাকবে। নেজাল অস্থি হচ্ছে নাকের যে অস্থি পৃষ্ঠদেশে। এরপর ইনফিরিয়র নেজাল কঙ্কা যেটা, সেটা হচ্ছে নাকের দুই পাশে অর্থাৎ নাসাগহ্বরের দুই পাশে অবস্থিত। আর জাইগোমেটিকটা হচ্ছে নাকের দুই পাশে চোখের নিচে অবস্থিত। এবং ল্যাক্রিমালটাও ওই আশেপাশে অক্ষিকোটরের দিকে বা এই সরাসরি কিন্তু আসলে বলা নাই যে কোন জায়গায়। এটা আমরা অক্ষিকোটর শব্দটা রয়েছে সেজন্য আমরা বলতে পারি অক্ষিকোটরের চারপাশে যে কোনো একটা জায়গার মধ্যে এই ল্যাক্রিমাল অস্থিটা থাকবে। অর্থাৎ ঠিক অক্ষিকোটরের নিচে এবং নাকের পাশে, অক্ষিকোটরের নিচে এই জায়গাটাতে, এই জায়গাটাতে, এই জায়গাটাতে অক্ষিকোটরের নিচে, অক্ষিকোটরের নিচে। তার মানে দেখো আবার বলতেছি, নেজাল অস্থিটা হচ্ছে একেবারে নাকের যে হাড্ডি, সে নাকের হাড্ডিটা হচ্ছে নেজাল অস্থি। ওই নাকের হাড্ডির পাশে জাইগোমেটিক অস্থি, ওই নাকের হাড্ডির পাশে জাইগোমেটিক অস্থি। এরপরে জাইগোমেটিকের একেবারে এই জায়গায় অক্ষিকোটরের নিচের জায়গায় হচ্ছে ল্যাক্রিমাল, এবং ইনফেরিয়র নেজাল কঙ্কাটা হচ্ছে নাসাগহ্বরের দুই পাশে। তো আশা করি তোমরা চিত্র দেখলেই বুঝে যাবে এবং কথাগুলো একটু বুঝলে, এটা আশা করি এই মুখমণ্ডলীয় অস্থিগুলা তোমরা খুব ভালো মতোই পারবা। আরো দুইটা অস্থি কিন্তু আমাদের এখনো বাকি আছে, আমরা 6টা বললাম, আরো দুইটা বাকি আছে। সেই দুইটা হচ্ছে, একটা হচ্ছে ভোমার আর একটা হচ্ছে প্যালাটাইন। একটা হচ্ছে ভোমার আর একটা হচ্ছে প্যালাটাইন। এই দুইটা আমরা পড়বো এখন। দুইটা পরে মুখমণ্ডলীয় অস্থিটা আমরা শেষ করব। একটা হচ্ছে ভোমার আর একটা হচ্ছে প্যালাটাইন। এটার মধ্যে কি কথা লেখা আছে? চার কোনা, চার কোনা অস্থি, চ্যাপ্টা অস্থি, চার কোনা এবং চ্যাপ্টা অস্থি। এই ভোমার অস্থিটা হচ্ছে চার কোণাকৃতির এবং অনেকটা চ্যাপ্টা আকার, চার কোণাকৃতির এবং চ্যাপ্টা আকার অস্থি এই ভোমার অস্থিটা। ঠিক আছে। এরপর আরেকটা কথা লেখা আছে, নাসা ব্যবধায়কের পশ্চাৎ নিম্নাংশ গঠন করে। নাসা ব্যবধায়কের পশ্চাৎ নিম্ন অংশ গঠন করে। দেখো আমাদের যে নাক রয়েছে, এই যে নাক, মনে করো এই যে নাক, নাকটাকে যদি আমরা একটু দেখি, নাক হচ্ছে এই যে, অর্থাৎ এই নাকের মধ্যে মনে করো এই পাশের একটা ছিদ্র, এই পাশে আরেকটা ছিদ্র, এই যে মাঝখানে, মাঝখানে যে একটা লম্বা যে একটা হাড্ডি, সেই লম্বা মাঝখানের যে হাড্ডি ওটাকে বলা হয় নাসা ব্যবধায়ক। অর্থাৎ দুই নাকের মাঝখানে একটা ব্যবধায়ক বা পর্দা হিসেবে যেটা থাকে, এটাকে বলা হয় নাসা ব্যবধায়ক। নাসা ব্যবধায়ক, নাসা ব্যবধায়ক অর্থাৎ নাকের দুই পাশের যে অংশ সেটাকে বলা হয় নাসা ব্যবধায়ক। অনেকটা এরকম দেখো, এই যে নাকের দুই পাশে যে মাঝখানের যে অংশটা, মাঝখানের যে অংশটা, এটাকে বলা হয় নাসা ব্যবধায়ক। এই নাসা ব্যবধায়কের নিম্নাংশে পশ্চাৎ নিম্নাংশ, অর্থাৎ এই নাসা ব্যবধায়কের নিচের দিকে, নাসার ব্যবধায়কের নিচের দিকে ভেতরের দিকে যে অংশটা, সেই অংশটা গঠন করে ভোমার।
নাসা ব্যবধায়কের পশ্চাৎ নিম্নাংশ গঠনকারী, নাসা ব্যবধায়কের পশ্চাৎ নিম্নাংশ গঠনকারী। আশা করি এই বোমারের কথাগুলো, বোমারের যে আলোচনা সেটা বোঝা গেছে। এরপর আসো প্যালেটাইন। প্যালেটাইন অস্থির মধ্যে কি রয়েছে সেটা যদি আমরা একটু দেখি। প্যালেটাইন, বোমার প্যালেটাইন। কঠিন তালু ও নাসা গহ্বরের পার্শ্ব প্রাচীর নির্মাণকারী অস্থি। কঠিন তালু ও নাসা গহ্বরের পার্শ্ব প্রাচীর নির্মাণকারী অস্থি। পার্শ্ব প্রাচীর নির্মাণকারী অস্থি। এই অস্থিটা আসলে অনেকটা ভেতরের অস্থি, যেটা আসলে বাইরে থেকে বোঝানো সম্ভব না। জাস্ট এতটুকু মনে রাখো, আমরা যে পড়ছিলাম শক্ত তালু এবং নরম তালু, তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে শক্ত তালু এবং নরম তালু। শক্ত তালুটা কি করে? শক্ত তালুটা খাবারকে, অর্থাৎ খাবার যে আমরা মুখে গ্রহণ করি, সেই গ্রহণ করার পরে আমাদের নাকের যে অংশ, অর্থাৎ অনেকটা গলার দিকে, ওই যে শক্ত তালুটা খাবার ভেতরের দিকে ঠেলে দেয়, খাবারকে ভেতরের দিকে ঠেলে দেয়। এবং নরম তালু খাবারকে নাসারন্ধ্রে প্রবেশ করতে বাধা দেয়। ওই যে শক্ত তালু বা কঠিন তালু অনেকটা মনে করো, এটাও দেওয়া হয় মস্তিষ্ক, এটাও দেওয়া আমাদের কি গলার যে অংশ, সেটা অনেকটা এই জায়গার মধ্যে যদি শক্ত তালুটা থাকে, শক্ত তালু বা কঠিন তালু থাকে, এবং এই যে নাক বা নাসা গহ্বর, এটা যদি হয় নাসা গহ্বর, এই নাসা গহ্বরের পাশের যে প্রাচীর এবং কঠিন তালুর যে পাশের যে প্রাচীর, এই প্রাচীরগুলো গঠন করে হচ্ছে এই প্যালাটাইন অস্থি। তার মানে শক্ত তালু এবং নাসা গহ্বর পরস্পর পাশাপাশি অবস্থান করে, এবং তাদের যে পার্শ্ব প্রাচীর, কঠিন তালুর এবং নাসা গহ্বরের যে পার্শ্ব প্রাচীর, সেই পার্শ্ব প্রাচীর নির্মাণকারী অস্থি হচ্ছে এই প্যালাটাইন অস্থি। তো আশা করি এই মুখমণ্ডলী অস্থি পর্যন্ত তোমরা খুব ভালো মতোই বুঝতে পারছো। এবার আসো কর্ণাস্থির মধ্যে কি বোঝানো হচ্ছে সেটা আমরা দেখি। কর্ণাস্থি বা কানের অস্থি। এই যে দুই কানের মধ্যে কয় ধরনের অস্থি থাকে? 3 ধরনের। একটা হচ্ছে মেলিয়াস, একটা হচ্ছে ইনকাস, একটা হচ্ছে স্টেপিস। আমরা যখন দশম অধ্যায়ের মধ্যে কানের গঠন পড়বো, তখন এই মেলিয়াস, ইনকাস, স্টেপিস এই দুটো বিষয় নিয়ে কথা বলবো। এখন আমরা শুধুমাত্র জেনে রাখি কানের মধ্যে কয় ধরনের অস্থি পাওয়া যায়? 3 ধরনের, মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস। মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস। এই মেলিয়াস যে অস্থিটা এবং ইনকাস, স্টেপিস, এই 3 ধরনের অস্থি শুধুমাত্র এক কানের মধ্যে থাকে নাকি 2 কানের মধ্যে থাকে? মেলিয়াসটা এই কানের মধ্যেও থাকবে, ডান কান এবং বাম কান 2 কানের মধ্যেই মেলিয়াস থাকবে, তার মানে মেলিয়াসের সংখ্যা হচ্ছে 2টা। ইনকাসও এই কানের মধ্যেও থাকবে, এই কানের মধ্যেও থাকবে, ইনকাসের সংখ্যাও 2টা, এবং স্টেপিস এই কানেও থাকবে, এই কানেও থাকবে, স্টেপিসের সংখ্যা হচ্ছে 2টা। বুঝা গেছে? তার মানে 2, 4, 6, কর্ণাস্থি কয়টা? 6টা। এই যে 6টা অস্থি, মেলিয়াস, ইনকাস, স্টেপিস 2টা করে 6টা। তো আশা করি এই জিনিসটা বোঝা গেছে। এখন আমরা যে পড়ালাম করটিকার মধ্যে অস্থি হচ্ছে 8টা, মুখমণ্ডলীয় অস্থি 14টা এবং কর্ণাস্থি 6টা, মোট হইল 28টা।
বাকি একটা যে অস্থি বাকি আছে, সেই একটা অস্থি হচ্ছে হাইওয়েড অস্থি। সেই একটা অস্থি হচ্ছে হাইওয়েড অস্থি, হাইওয়েড। এই হাইওয়েড অস্থি যেটা আছে, এই হাইওয়েড অস্থিটাই কিন্তু আসলে অস্থির ক্যাটাগরির মধ্যে আসলে ফেলানো যায় না, বা ফেলানো যায়, এটাকে আমরা অস্থি হিসেবে ধরে নিলাম, কিন্তু এটাকে কিন্তু আসলে খুব বেশি একটা অস্থি হিসেবে বিবেচনা করা হয় না, কারণ এটা একসময় তরুণাস্থি ছিল। তরুণাস্থি ছিল, পরবর্তীতে গিয়ে এটা অস্থিতে পরিণত হয়েছে। আচ্ছা দেখো, এই হাইওয়েড অস্থিরা কোথায় থাকে? জিহ্বার পেছনে বা গোড়ার দিকে একটি পাতলা অস্থি বিদ্যমান থাকে। জিহ্বার পেছনে বা গোড়ার দিকে, জিহ্বার পেছনে বা গোড়ায় অবস্থান করে, জিহ্বার পেছনে বা গোড়ার দিকে এই হাইওয়েড অস্থিটা অবস্থান করে, এবং এটা হচ্ছে একটা পাতলা অস্থি, পাতলা অস্থি, পাতলা অস্থি। এটাকে আসলে অস্থির মধ্যে আসলে তেমনটা বিবেচনা করা হয় না, এই জন্য আসলে এটা সম্পর্কে কম পড়ালেখা হয়। তো আশা করি এই বিষয়গুলো বোঝা গেছে। এটাও আসলে একটা অস্থি, হাইওয়েড অস্থি, তবে এটা পাতলা অস্থি। ঠিক আছে? তো এই যে করটির মধ্যে যে, করটিকার মধ্যে 8টা, মুখমণ্ডলীয় 14টা, এরপর কর্ণাস্থি 6টা এবং থাইরয়েড অস্থি একটা, মোট 29টা যে অস্থি, এই অস্থি সম্পর্কে আমরা জানতে পারলাম। পরবর্তী ক্লাসে আমরা বক্ষপিঞ্জর, এরপর আমরা মেরুদণ্ড, তারপর বক্ষপিঞ্জর, এভাবে আস্তে আস্তে আমরা আহ আহ, উপাঙ্গীয় অস্থি বা বাহুর অস্থি, পায়ের অস্থি, এই সমস্ত অস্থি নিয়ে আমরা আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।